দেখো পরিসংখ্যানে তোমার বই থেকে একটু মার্ক করে নিও। এখানে যে একটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলীর পরিসংখ্যানের উপাত্ত, অনুসন্ধানের উপাত্ত পরিসংখ্যানের কাঁচামাল, এটা এমসিকিউতে আসে অনেক বেশিবার। অবিন্যস্তভাবে এবং বিন্যস্তভাবে উপাত্তগুলো থাকতে পারে, এটা একটা পয়েন্ট। এবং দ্বিতীয় পয়েন্ট হলো পরিসংখ্যানের ক্ষেত্রে দ্বিতীয় পয়েন্ট হলো এখানে আর হয়তো নাই, এই যে এখানে শ্রেণী ব্যবধান এবং শ্রেণী সংখ্যা, এটা আমাদের একটু লাগে। আর কোনো উপাত্ত স্থানভুক্ত করতে হলে প্রথমে তার পরিসর নির্ধারণ করতে হয়। তাহলে আমরা একটু পরে শিখবো যে পরিসর কি, শ্রেণী ব্যবধান কি, শ্রেণী সংখ্যা কি। যদিও ছোটবেলায় তোমরা এগুলা জানছো কি না, পরিসংখ্যান সম্পর্কে পড়া হয়েছিল? আচ্ছা ট্যালি আছে, ট্যালি আমি তারপরে বলি তোমাদের। যেমন এখানে পরিসর, এই যে পরিসর নির্ণয়ের একটা সূত্র আছে, আমি লিখে দিতেছি এখানে দেখো। পরিসর হলো কোনো একটা অবিন্যস্ত মানে এলোমেলো ভাবে, যে 1 2 3 4 এইভাবে থাকলে, হ্যাঁ ভেরি গুড, সর্বনিম্ন যোগ হলো 1, এটা হলো তোমার পরিসর। আর শ্রেণী ব্যবধান ইচ্ছামতো ধরা যায়, ইচ্ছামতো ধরা যায়। শ্রেণী ব্যবধান নর্মালি ধরো যে 5 অথবা 10 অথবা 15 পর্যন্ত ধরা যায়। সবাই ধরো 5 আর 10ই ধরে, সবচেয়ে বেশি সংখ্যকবার 5 অথবা 10 ধরে, ঠিক আছে। আর শ্রেণী সংখ্যা হলো এই যে আমরা পরিসর বের করলাম, শ্রেণী সংখ্যা হবে এই যে পরিসর বের করলাম আর এই যে আমাদের যে শ্রেণী ব্যবধান ধরলাম, এটার অনুপাত। তার মানে পরিসর ভাগ হলো শ্রেণী ব্যবধান দিবে, তাহলে যে মান পাবা তারাই বলতেছি আমরা শ্রেণী সংখ্যা, ঠিক আছে স্যার। আর শ্রেণী সংখ্যা হলো যদি পূর্ণাংশে আসে তাহলে এই ক্ষেত্রে আমাদের মানে ভগ্নাংশে যদি আসে তাহলে পূর্ণমান নিতে হয়। মনে আছে, যেমন মনে করো 5.2 আইলো, তাহলে পূর্ণমান তুমি 6 নিবে, তাই না? 5.4 আইলো, তাও কত নিবে? হ্যাঁ, কারণ আমরা জানি যে শ্রেণী সংখ্যা কখনো ভগ্নাংশ হইতে পারে না, শ্রেণী সংখ্যা সবসময় পূর্ণাংশ হয়। এই জন্য যেরকম টেবিল 1 2 3 4 এরকম টেবিল দিবে, ঠিক আছে। আর টেলি কারে কয়? টেলি হলো যে এরকম চিহ্ন 1 2 3 4 এবং এরা দাগ দেন, এরা উল্টা দেন নাকি দাগ, 5 নাম্বার দাগে, মনে আছে? ওকে, তাহলে আমরা উদাহরণ একটাই দেখি। উদাহরণ 1 দেখলে বুঝতে পারো অনেকটুকু। উদাহরণ 1-এ তোমার জানুয়ারি মাসের 31 দিনের সর্বনিম্ন তাপমাত্রা ও ডিগ্রি দেওয়া আছে, এটার গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলছে। তো তুমি তোমার বইও দেখতে পারো, আমার এখানেও দেখতে পারো। দেখো কিভাবে সলিউশনটা করছে, তুমি দেখো এই সমাধানটা বুঝো কিনা, একটু দেখো এক ঝলক দেখে আমারে বলো যে বুঝো কিনা, না বুঝলে আমারে কোশ্চেন করো। ওকে ভেরি গুড। এবার আসো ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা, হ্যাঁ হ্যাঁ, না এখন লাগে না, এখন বড় হয়েছে তো, এটা ছোটবেলার পর আর কি। এখন বড় হয়েছে, এখন এগুলো লাগে না। আমাদের অন্য মেথডের ম্যাথ আছে, অনেক হাই লেভেলের ম্যাথ আছে আর কি সামনে। আবার তো একটু বেসিক তো এমসিকিউর জন্য জানতেছি আর কি। তারপরে ক্রমযোজিত গণসংখ্যা, এটা জানো না? ক্রমযোজিত গণসংখ্যা এই যে এরকম প্রথমে যেটা থাকে গণসংখ্যা, তার সাথে পরেরগুলো যোগ করতে হয়। 11 আছে, তারপরে 11 আর 13 যোগ করো, তারপরে আবার 24 আর 7 যোগ করো, এইভাবে, ঠিক আছে। কথা কয় না, বুঝো নাই? তাহলে উদাহরণ 2 নাম্বার দেখো তো, উদাহরণ 2 নাম্বারটা দেখো। উদাহরণ 2 নাম্বার সুন্দরভাবে দেওয়া আছে একদম। উদাহরণ 2 দেখো, সর্বোচ্চ মান দেওয়া আছে, সর্বনিম্ন মান দেওয়া আছে, পরিসর বের করছি, শ্রেণী ব্যবধান 5 ধরে, এই যে দেখো শ্রেণী সংখ্যা বের করছি 11.2 হয়েছে, কিন্তু আমরা পূর্ণাংশে 12টা নিছি। নিয়ে আমরা এই যে দেখো টেবিল শ্রেণী ব্যাপ্তি ধরছি, টালি আঁকাইছি, গণসংখ্যা বানাইছি। এইবার ক্রমযুক্ত গণসংখ্যা, প্রথমে দেখো 2, তারপরে 2 আর 2 যোগ করলে 4, 4 আর 5 যোগ করলে 9, 9 আর 3 যোগ করলে 12, 12 আর 5 যোগ করলে 17, 17 আর 7 24। এই বুঝতেছো? বুঝছো? ঠিক আছে, সাবাস। তাহলে এটা হইলো চলক। দেখো এরপরে চলক হইলো সংখ্যাসূচক তত্ত্ব সময়ের পরিসংখ্যানের চলক হয়। আর চলক 2 প্রকার, একটা হলো বিচ্ছিন্ন চলক আর একটা অবিচ্ছিন্ন চলক। পরিসংখ্যানে ব্যবহৃত চলক 2 প্রকার, একটা বিচ্ছিন্ন আর একটা অবিচ্ছিন্ন। এটা মার্ক করো। যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যায় হয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
যদি পূর্ণ সংখ্যায় হয় তখন তারে বলা হয় বিচ্ছিন্ন চলক। যেমন আমরা উদাহরণ দেই, এই যে জনসংখ্যামূলক যে উপাত্ত আছে সেগুলা বিচ্ছিন্ন চলক, শুধু জনসংখ্যা নিয়ে যেটা থাকবে সেটা বিচ্ছিন্ন চলক। যেমন উদাহরণ 1 এর তাপমাত্রা নির্দেশক উপাত্তের যে কোনো বাস্তব সংখ্যা এরা যে হয়েছে এরা হলো অবিচ্ছিন্ন চলক। কেন? কারণ এগুলা সবসময় বাস্তব সংখ্যা হতে পারে, যে সকল চলক অবিচ্ছিন্ন চলক। যেমন বয়স, উচ্চতা, ওজন, এই বয়স, উচ্চতা, ওজন এরা হলো তোমার অবিচ্ছিন্ন চলক। বুঝছো? এই যে 8.5 এগুলা কিন্তু অবিচ্ছিন্ন চলক, মানে বিচ্ছিন্ন হবে না। বিচ্ছিন্ন হলো তোমার পূর্ণ সংখ্যা। যেমন আমি যদি এনে মনে করো 11 লিখি, আর এনে ধরো 11 থেকে আমি 12 লিখলাম, তারপর আমি ধরো যে 13 থেকে 14 লিখলাম, তাহলে একটার সাথে কি আরেকটা কানেক্টেড আছে এই পাশে? এটা বিচ্ছিন্ন হইলো। মানে মেন কথা হলো জনসংখ্যা পূর্ণ সংখ্যায় থাকলে তখন বিচ্ছিন্ন, আর বয়স, উচ্চতা এগুলো হলো অবিচ্ছিন্ন, মানে একটার সাথে আরেকটা কানেক্টেড। যেমন মনে করো যে 5.5, আবার লিখলাম 5.6, 5.7, এগুলা টেম্পারেচার ধরো এরকম হইতেই পারে। তাহলে এখনো 5-এর ঘরেই তো আছে, তাই না? এই জন্য অবিচ্ছিন্ন চলক এটা। আচ্ছা, তারপরে উপাত্তের লেখচিত্র দেখো। অনুসন্ধানহীন সংগৃহীত উপাত্তের পরিসংখ্যানের কাঁচামাল, এটা এমসিকিউর জন্য পড়ো। লেখচিত্র হলো 3 প্রকার হয়। লেখচিত্রটা একটু বুঝাই দিতাম, মনে হয় আবার জয়েন করতে হবে। আরেকবার জয়েন করেছো? কাইটা দিয়ে আবার জয়েন করো। হ্যালো, হ্যাঁ আসছো, দেখা যায়? দেখো শেয়ার করছি, দেখা যায়? আচ্ছা দেখো, গণসংখ্যা নিয়ে কথা বলি। গণসংখ্যা ধরো 3 ধরনের আছে। তুমি তো অনলাইনে জিতে গেলা, প্রতিদিনই ক্লাস করে করে, জিতে তো কোনো খবরই নাই। বুঝছি। দেখো গণসংখ্যা হইলো, এটা ধরো গণসংখ্যা বহুভুজ, এটার নাম হলো গণসংখ্যা বহুভুজ। এটা হইলো কিরকম হয়, এক্স অক্ষ বরাবর হলো মধ্যমান নিতে হয়, মধ্যমান অথবা মধ্যবিন্দু বলা হয় এটারে। মধ্যবিন্দু নিবে। এখন মধ্যবিন্দু কেমনে করে বের করা লাগে, সেটা বের করার টেকনিক হলো ওই যে শ্রেণীর নিম্ন মান যোগ হলো উচ্চ মান ডিভাইডেড বাই 2। হ্যাঁ হ্যাঁ, আর এই বরাবর হলো গণসংখ্যা নিবে। এই জিনিসটা যেটার মধ্যে নিবে তারে কয় গণসংখ্যা বহুভুজ। তাহলে এক্স অক্ষ কয়, এটারে ওয়াই অক্ষ কয়। তাহলে এক্স অক্ষ বরাবর যদি মধ্যমান নেও এবং ওয়াই অক্ষ বরাবর যদি গণসংখ্যা নেও, তখন যে লেখচিত্রটা পাবা, এই যে প্রথম ভাঙা ভাঙা অংশ দেখে, এরপর দেখো এই যে এমনি অংশ হয়েছে, এমনি ভাঙা ভাঙা অংশ হয়েছে, তো এইটারে বলা হয় গণসংখ্যা বহুভুজ। বুঝাতে পারছি? ঠিক আছে। এরপরে দেখো আরেকটা আয়ত লেখো, এটা আঁকিয়ে দেখায় তোমারে।
দেখো এই বরাবর হলো শ্রেণী ব্যাপ্তি নিবে, শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি, এটা অবিচ্ছিন্ন নিলে ভালো হয়, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। আমি দেখাবো এগুলো সব, সমস্যা নাই। এক্স অক্ষ আর এই বরাবর যদি গণসংখ্যা থাকে তখন তারে বলা হয় অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। এটা প্রথম ভাঙা ভাঙা অংশ দ্বারা 5 ঘর বোঝাইছে। এটা দেখবে যে এরকম উঠছে আয়তলেখার মতো, গেছে আবার বড় হইছে, আবার ধরো ছোট হইছে, আবার হইছে, এরকম যদি ঘটে তখন তারে বলা হয় আয়তলেখ। বুঝছো কি বলছি? বুঝছো? এটা বুঝছো তাহলে? আচ্ছা, এরপরে দেখো আরেকটা আছে, সেটা হলো ক্রমযুক্ত গণসংখ্যা, মানে অজীব রেখা, অজীব কার বলা হয়, অজীব কার। এটা অজীব কার হলো এই বরাবর ক্রমযুক্ত গণসংখ্যা থাকবে, ওয়াই অক্ষ বরাবর। এটা হলো ক্রমযোজিত গণসংখ্যা থাকবে, মানে এটা খালি বাড়তেই থাকে, এটা কখনো নামে না। আজকে তো টাঙ্গাইলে জেমস আছে, জানো না? ক্রমযোজিত গণসংখ্যা তা চাইলে না। তোমরা আচ্ছা পাগল না, ঠিক আছে ভালো। তাইলে শ্রেণীর হলো সর্বোচ্চ মান, মানে নিম্ন সীমা, এটার বলা হয় শ্রেণীর উচ্চ সীমা থাকবে আর কি, সর্বোচ্চ মান বা উচ্চ সীমা। তাহলে দেখো যদি শ্রেণীর যদি উচ্চ মান নেও, এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ মান নিয়ে যদি কাজ করো এবং ওয়াই অক্ষ বরাবর যদি তুমি ক্রমযুক্ত গণসংখ্যা নেও, তখন তারে বলবা হইলো ক্রমযুক্ত এই কি অজীব কার্ভ, এটার বলা হয় অজীব কার্ভ, অজীব কার্ভ বা অজীব রেখা। এটা কিরকম হয়, যেমন প্রথম ভাঙা ভাঙা 5 ঘর থাকার পরে এই গেছে, তারপরে আরেকটু বাড়লো, তারপর দেখবা যে আরেকটু বাড়ছে, আরো বাড়ছে, আরো বাড়ছে, এটা খালি বাড়তেই থাকে, এটা কখনো কমে না। এই ধরনের কার্ভ যখন যেখানে দেখবা তারে বলবা অজীব রেখা বা অজীব কার্ভ। ঠিক আছে স্যার? তাহলে আমাদের এই 3 ধরনের কার্ভই আছে। তাহলে কোন কার্ভে কি কি নিতে হয়? যখন গণসংখ্যা বহুভুজ বলবো তখন মধ্যমান হলো এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা। যখন আয়তলেখ বলবো, আয়তলেখ, তখন এক্স অক্ষ বরাবর হলো অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি আর ওয়াই অক্ষ বরাবর হলো গণসংখ্যা। আর যখন ক্রমযুক্ত গণসংখ্যা মানে অজীব কার্ভের কথা বলবে, তখন শ্রেণী উচ্চ সীমা হইলো এক্স অক্ষ বরাবর এবং ক্রমযুক্ত গণসংখ্যা ওয়াই অক্ষ বরাবর। বুঝাতে পারছি? এখন এই যে উদাহরণগুলো দেখো তুমি, আর তোমার বান্ধবীর স্মৃতি দেখো গা, জেমসের গান শুন বাড়াইছে, তোমার মিশা কথা কইছি। ওর ঘরের কোনায় আছে, ওর বাসার তো নেই, বুঝছো? দেখবা যে তোমার ভিডিও করে যে কি ডেমোরা দিবনি, পরে তুমি বুঝবা যে আসলেই গেছাল। আচ্ছা ঠিক আছে, দেখো গণসংখ্যা বহুভুজ, এই যে উদাহরণ 3 দেখো, উদাহরণ 3, তাইলে বুঝবা। গণসংখ্যা নিবেশনের আয়ত লেখো আঁকাইতে বলছে, আর গণসংখ্যা বহুভুজ আমি একটু ছোট করে দেই, তাহলে বুঝতে পারবা। এই দেখো শ্রেণী ব্যবধান নিয়ে এই যে করছে আয়ত লেখো, আর এই যে গণসংখ্যা বহুভুজ, এটা হলো আয়ত লেখো, এটা হলো তোমার বহুভুজ। দেখো বুঝো কিনা? স্মৃতিরে তো এই ক্লাস জোর করে দেখাম, এটা তো রেকর্ড করে রাখলাম, আর জোর করে দেখাম যে আমরা ক্লাস করছি আর তুমি জেমসের গান শুনছাও। আমার কত আফসোস, আমি যাই আলাম না। আমার কি উঠছে জানি, পক্স উঠছে, তার নিকে আমি যাই আলাম না। দেখছো তোমার ম্যাডামে আফসোস, আমার নিকে তোমার ম্যাডামে যাই না। আর আমাকে থুয়ে স্মৃতি গেছে কনসার্টে, ভালো। ঠিক আছে, এখন এই উদাহরণ বুঝছো? এগুলা দেখো ক খ। তারপরে উদাহরণ 4 দেখো, গণসংখ্যা নিবেশন সারণীর বহুভুজ অঙ্কন করো। এটাও তোমার একই শ্রেণী ব্যবধান দেওয়া আছে, মধ্যবিন্দু দেওয়া আছে। এবার
দেখো এবার মধ্যবিন্দু এক্সাক্ট দেওয়া আছে, তাহলে তুমি এগুলা শুধু বসাবা আর গণসংখ্যা বসাবা। দেখো এই যে আমরা মধ্যবিন্দুগুলা বসাবো শুধু। ওরা এই যে দেখো ওরা সর্বোচ্চ মান দেওয়া করছে, এই সর্বনিম্ন মানগুলা ওই রকম না, তুমি মধ্যবিন্দু ইউজ করবা। এখানে ধরো যে 15 ইউজ করবা, তারপরে মেবি 25 আছে, 35 আছে, এইভাবে ইউজ করে দিবে। দেখো এইটাও একটা গণসংখ্যা বহু বুঝেছে, এই যে দেখো, দেখছো? এটা আরেকবার দেখো, দেখলে কোশ্চেন থাকলে আমারে বলবা, তাহলে আরো ভালো হয়। এই যে দেখো আরেকটা উদাহরণ 5, এগুলা একটু দেখবা। তারপরে অজীব রেখার কথা বলছি, অজীব কার্ভ, ক্রমযুক্ত গণসংখ্যা, এটার কথা বলছি যে এক্স অক্ষ বরাবর থাকবে উচ্চ সীমা, এই দেখছো এখানে লেখা আছে, ওয়াই অক্ষ বরাবর থাকবে ক্রমযুক্ত গণসংখ্যা। এটার একটা ফুল এক্সাম্পল দেখো তুমি, ফুল এক্সাম্পল উদাহরণ 6 নাম্বার। উদাহরণ 6 নাম্বারটা দেখো কত সুন্দর করে দেওয়া আছে। আমাদের এটার বের করার জন্য টেবিল বের করতে হবে। টেবিলটা কোনটা বের করবা? এই টেবিলে 3টা টার্ম নিবে। কি কি টার্ম নিবে? এক, শ্রেণীব্যাপ্তি নিবে, গণসংখ্যা নিবে, আর এই যে ক্রমযুক্ত গণসংখ্যা বের করবা। ক্রমযুক্ত গণসংখ্যা বের করে ওই যে নিচের টেবিল বানিয়ে যোগ করে বের করবা। বলো প্রথমে 8, তারপরে কত? এই যে প্রথমে 8 আছে, ক্রমযুক্ত গণসংখ্যা বের করো। হ্যাঁ, তারপর হ্যাঁ, তাহলে 8, 20, 35, 53, 60 আছে। তাহলে আমরা দেখো প্রত্যেকটা বের করি। আমি বলছিলাম এই ক্ষেত্রে কোন মান নেওয়ার জন্য জানি এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর জানি কোন মান নিবে? সর্বোচ্চ মান না? এই দেখো সর্বোচ্চ মান। তাহলে 10, 20, 30, 40, 50। যখন 10 তখন বলো তো গণসংখ্যা কত? 8, তাই না? যখন 20 তখন কত গণসংখ্যা? 20। এই দেখো তখন 20। যখন 30 তখন গণসংখ্যা কত? 35 না? এই যে 1, 2, 3, এই যে 35 আছে। তারপরে 40 এর জন্য হলো 55, এই দেখো 55। 50 এর জন্য হলো 60। দেখো এরা আস্তে আস্তে বাড়ছে না স্যার, বড় হইছে না? এরা রেখে হলো অজীব কার্ভ। তাহলে এই পর্যন্ত যা পড়াইলাম এটা বুঝছো? ওকে, এরপরে কেন্দ্রীয় প্রবণতা, এটা ইনশাল্লাহ নেক্সট দিন পড়াবো। এটা হলো নতুন টপিক, এটা এখন পড়ানো যাব না, কেন্দ্রীয় প্রবণতা থেকে পড়াবো। এটা আজকে এই পর্যন্তই থাক। যে পর্যন্ত পড়ালাম এই পর্যন্ত যত উদাহরণ আছে সবগুলা কইরা ফেলবা, উদাহরণ সব করবা, হোমওয়ার্ক করলো, ঠিক আছে? ঠিক আছে। আর ইংলিশ পরীক্ষা নিলাম তা তো তুমি করলা না।